আসসালামু আলাইকুম। আমি রায়হান আল খান, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তোমরা অনেকেই আমার কাছে সাজেশন চেয়েছো লিখিততে কিভাবে ভালো করব। তো লিখিতর একটি বিষয় হলো প্যারাগ্রাফ, অর্থাৎ ইংরেজিতে প্যারাগ্রাফ আর বাংলায় অনুচ্ছেদ। তো আজকে আমি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় তার কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই প্যারাগ্রাফ মুখস্থ করো। তো আমি যে বিষয়টি বলবো, প্যারাগ্রাফ মুখস্থ না করে তোমরা নিজেরা বুঝে বুঝে একটি প্যারাগ্রাফকে কিভাবে ভালো করে তৈরি করতে হয় সেই বিষয়টি শিখলে আমার কাছে মনে হয় সবচেয়ে উত্তম হবে। তো সেই বিষয়টি নিয়ে আজকে প্রথম আলোচনা করব। একটি প্যারাগ্রাফ লিখতে হলে একটি স্ট্রাকচার মানতে হয়, একটি গঠন প্রণালী। সেই স্ট্রাকচারটি আসলে কি? স্ট্রাকচার হচ্ছে প্রথমত একটি প্যারাগ্রাফের তিনটা পার্ট থাকে। কয়টা পার্ট? তিনটা পার্ট। সেই তিনটা পার্ট হলো, প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স, দ্বিতীয় হলো সাপোর্টিং সেন্টেন্সেস, তৃতীয় হলো কনক্লুডিং সেন্টেন্স। অর্থাৎ তোমার প্রথম সেন্টেন্সের মাধ্যমে তুমি বলে দিবে আসলে প্যারাগ্রাফটা কি সম্পর্কে তুমি লিখবে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় বঙ্গবন্ধু সম্পর্কে লিখতে, তুমি প্রথম সেন্টেন্সে লিখবে বঙ্গবন্ধু আসলে কে ছিলেন, বা বঙ্গবন্ধু সম্পর্কে একটি দারুণ সেন্টেন্স তোমাকে দিয়ে শুরু করতে হবে। তারপর বলা হলো সাপোর্টিং সেন্টেন্স বলতে কি বোঝায়। অর্থাৎ যদি বলা হয় দেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, অর্থাৎ এটা যদি ইংলিশে আসে বাংলায় আসে, ইংরেজি বাংলায় যে ভাষায় আসুক না কেন, তোমাকে প্রথম লিখতে হবে বঙ্গবন্ধু আসলে দেশ গঠনে তার অবদানটা কেমন। আমি যদি বলি বঙ্গবন্ধুর ভূমিকা দেশ গঠনে অনস্বীকার্য, এটা যদি আমি একটু নিচে সাপোর্টিং সেন্টেন্সে লিখি, তাহলে কি লিখবো? প্রথমত তিনি দেশ গঠনে এই কাজ, প্রথম কাজ এটা করছেন, দ্বিতীয় কাজ এই করছেন, তৃতীয় কাজ এই করছেন। সো এই তিনটা বিষয় তুমি এখানে উল্লেখ করতে পারো। শেষে তুমি লিখলে যেহেতু তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, সেই বিষয়গুলো আসলে দেশ গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থাৎ এই যে টপিক সেন্টেন্স থেকে ধরে আমার সাপোর্টিং সেন্টেন্সেস আবার কনক্লুডিং সেন্টেন্স, এই তিনটি বিষয় যেন একটি প্যারাগ্রাফে অবশ্যই থাকে। আমি এখানে তোমাকে বাংলায় বলেছি এই কারণে, তোমরা বাংলায় বললে বিষয়টা মাথায় অনেক বেশি ক্যাচ করতে পারবে ইংরেজি বলার চেয়ে। অর্থাৎ ইংরেজিতেও যে কোনো প্যারাগ্রাফ যদি তুমি শুরু করো, তুমি বলো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। তোমাকে যদি বলা হয় প্রথমে তুমি বললে যে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার নিয়ে একটা টপিক সেন্টেন্স লিখলে। তারপর প্রথমত দ্য নিউজপেপার গিভস আস হিউজ ইনফরমেশন এন্ড উই ক্যান এনরিচ আওয়ার নলেজ বাই রিডিং নিউজপেপার। সো এরকম করে করে তুমি 1 2 3 তিনটা সাপোর্টিং সেন্টেন্স লিখলে, এবং কিভাবে এনরিচ হয়, উই ক্যান নো দ্য ভেরিয়াস নিউজেস ইনফরমেশনস ফ্রম দ্য নিউজপেপার। So what is happening in the around the world in the country we know from newspaper. So এই যে আস্তে আস্তে সাপোর্টিং ডিটেইলস গুলো তুমি ডেভেলপ করছো, সেটা হবে মেইন বডিতে। তারপর রয়েছে কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ এটা আসলেই কি গুরুত্বপূর্ণ কিনা। তো এরকম করে তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফ ভাগ করে নিবে। এবার আসি, আসলে একটা প্যারাগ্রাফে অবশ্যই যে বিষয়গুলো তোমাকে মাথায় রাখতেই হবে, সেগুলো না থাকলে তোমার প্যারাগ্রাফে তুমি যত ভালোই লিখো, যতভাবেই লিখো, তোমার তার গ্রহণযোগ্যতা হারাবে, অর্থাৎ মার্ক অনেক কম আসবে। প্রথম যে বিষয়টি রয়েছে ইউনিটি। ইউনিটি আসলে কি? অর্থাৎ তোমাকে বলা হলো বঙ্গবন্ধুর দেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা বা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। সো এই যে বিষয়টা বলা হলো, তুমি কি করলে যে দেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা জায়গা তুমি এমন একটা বিষয় দিলে যে ছাত্র জীবনে বঙ্গবন্ধু কি করেছে। অর্থাৎ এটা কিন্তু ইউনিটিটা মানছে না। অর্থাৎ একটা বিষয়কে নিয়ে তোমাকে কি করতে আগাইতে হবে। অর্থাৎ আবার আমি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপারে তুমি বলেছে আমরা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, তুমি আরেকটা টপিক ঢুকাই দিছো। অর্থাৎ এখানে নিউজপেপারের সাথে তুমি বুকস দিয়ে দিছো যে বই পড়লেও কি নিউজপেপারের মতো উপকার হয়। সো এখানে যে বিষয়টি, যে ইউনিটিটা কি এখানে থাকছে না। অর্থাৎ তোমাকে ইউনিটিটাকে বজায় রাখতে হবে। যে বিষয় তোমার মা সম্পর্কে বললে তো তুমি বাবার গুণাবলী বলবো না, ঠিক না? সো এই ইউনিটিটা যে কি টপিকটা দেওয়া হয়েছে, সেই টপিক অনুসারে আমার পুরো প্যারাগ্রাফে আমি সেই টপিকটা সম্পর্কে একটা ভাবই আমি লিখবো। তারপরে কোহেরেন্স। কোহেরেন্স হলো একটা বাক্যের পরে আরেকটা বাক্যের যে মিল। অর্থাৎ তুমি চাইলে এই একটা বাক্যের পরে হঠাৎ করে অন্য একটা বাক্য এনে বসে দিতে পারবে না। তোমাকে একটা কোহেরেন্স রাখতে হবে, অর্থাৎ একটা সামঞ্জস্যপূর্ণতা রাখতে হবে। তৃতীয় হচ্ছে কারেক্টনেস। তুমি যত ভালো প্যারাগ্রাফে লিখো ভাই, এখানে তোমার যদি বানানে ভুল থাকে, তুমি গ্রামাটিক্যালি তুমি রং হও, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না। অর্থাৎ তোমাকে রিটেনটা কেন নেওয়া হয়? যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি জানেন তুমি এক পাতা ইংরেজি লিখতে পারো শুদ্ধভাবে,
এবং তোমার যে ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে, যে তুমি ক্রিয়েটিভলি চিন্তা করতে পারো, সেটা জানার জন্যই কিন্তু তোমাকে রিটেনটা গত বছর থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু তোমার লিখিত দক্ষতা এবং সৃজনশীল মেধার পরিচয়ের জন্যই তোমার লিখিতটা সংযুক্ত করা হয়েছে, সেহেতু তোমাকে কি করতে হবে, যে এই যে কোহেরেন্স, ইউনিটি বজায় রাখতে হবে, কারেক্টনেস হতে হবে, এবং অবশ্যই মনে রাখবে যেটা অধিকাংশ শিক্ষার্থী করে না, এটা টাইটেল, অর্থাৎ তোমাকে অবশ্যই প্যারাগ্রাফের টাইটেলটা খাতায় লিখে আসতে হবে। তারপর হচ্ছে লেন্থ এন্ড অর্ডার, অর্থাৎ তোমরা চাইলে অনেক পৃষ্ঠা লিখো, কিন্তু না, তা করা যাবে না। তোমাকে 10 থেকে 15 বাক্যের মধ্যেই প্যারাগ্রাফটি শেষ করতে হবে। কমপ্লিটনেস, অর্থাৎ তুমি একটি বাক্য লিখলে সেই বাক্যটি সম্পূর্ণ না, অর্থাৎ এই ভাবটি সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ একটা বাক্য সাপোর্টিং ডিটেইলসে তুমি আস্তে 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 করে প্যারাগ্রাফটা তুমি বড় করলে, এটা সম্পূর্ণ করলে, সুতরাং তোমাকে এমন ভাবেই সম্পূর্ণ করতে হবে যাতে এটা কমপ্লিটনেস, অর্থাৎ সম্পূর্ণ দেখায়। তারপরে স্মুথ ট্রানজিশন, অর্থাৎ তুমি যখন ইন্ট্রোডাকশন থেকে যখন তুমি মেইন বডিতে যাও, অর্থাৎ তুমি যখন টপিক সেন্টেন্স থেকে তুমি যখন সাপোর্টিং সেন্টেন্সে যাও, তখন তোমার কিছু ট্রানজিশনাল ওয়ার্ড দরকার হয় স্মুথ ট্রানজিশনের জন্য। তুমি হঠাৎ করে যখন একটি বিপরীত আইডিয়াকে উপস্থাপন করার জন্য তোমাকে কি দিতে হবে, বার, দো ইউজ করতে হবে। কোনো কিছুকে সংযুক্ত করতে হলে তোমাকে এন্ড ব্যবহার করতে হবে। নতুন কোনো তথ্য যুক্ত করতে চাইলে, তোমাকে ইন এডিশন, মোর ওভার এগুলো যুক্ত করতে হবে। তোমাকে কোনো উদাহরণ দিতে চাইলে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সাচেস তোমাকে লিখতে হবে। সো এই যে তোমার স্মুথ ট্রানজিশনের জন্য ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো তোমার প্রয়োগ করতে হবে। এবার আসি যে বিষয়গুলো থাকলে তুমি অধিক নম্বর পাবে। কিভাবে অধিক নম্বর? সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ বিগিনিং। যারা মেধাবী শিক্ষার্থী, তোমাকে জানতে হবে তারা কিন্তু এই বিষয়গুলো ফলো করে এবং তারা কিন্তু বেশি নাম্বার পায়। প্রথম বিষয় হচ্ছে তোমার স্ট্রাকচার জানতে হবে। তুমি স্ট্রাকচার জানলা, আবার তোমাকে জানতে হবে বেসিক নিয়মাবলী, যে একটা প্যারাগ্রাফে অবশ্যই যে বিষয়গুলো থাকতে হবে। তারপর হলো, ধরো তুমি 10 এর মধ্যে যখন তুমি স্ট্রাকচারটা দিলে তুমি 2 পাইলা, তারপরে যখন তুমি মাস্ট এই বিষয়গুলো থাকলে তুমি পেলা 6, কিন্তু 10 এর মধ্যে 8 পাইতে হলে অবশ্যই এই বিষয়গুলো তোমাকে রাখতেই হবে। যে বিষয়টা হচ্ছে অ্যাট্রাকটিভ বিগিনিং, অর্থাৎ এমন একটা বিগিনিং দিলা স্যার যেন পুরোটা পড়তে বাধ্য হয়। তারপর হচ্ছে কালারফুল এন্ড ভিভিড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি এমন কোন ওয়ার্ড ইউজ করবে না যেটা খুবই গতানুগতিক, একটু কালারফুল ওয়ার্ড, মানে অ্যাডজেক্টিভ জাতীয় বিষয়, এগুলো কিন্তু একটু বেশি ইউজ করতে হবে। তারপর কনসাইসনেস এন্ড সিম্পলিসিটি, অর্থাৎ তুমি বড় বড় শব্দ লিখলে, দুর্বোধ্য শব্দ, এগুলো বা ডিকশনারিতে মুখস্থ করে কিছু দুর্বোধ্য শব্দ ব্যবহার করলেই যে আমি যে অনেক বেশি ভোকাবুলারি জানি সেটার প্রকাশ হবে এরকম না। তোমাকে কালারফুল, যেরকম বললাম কনসাইসনেস এন্ড সিম্পলিসিটি, সিম্পল ওয়ার্ডের মধ্যে কনসাইসলি তোমাকে লিখতে হবে। বাহুল্যজনিত যে সমস্যা, সেটা সমাধান একমাত্র এটাই তোমাকে দিতে পারে। অ্যাভয়েড ক্লিচেস, অর্থাৎ তুমি গতানুগতিক যে শব্দগুলো রয়েছে সেগুলো ব্যবহার না করাই উত্তম। ডিরেক্টনেস এন্ড ক্লিয়ারিটি, তুমি কি বোঝাতে যাচ্ছ সেটা ডিরেক্টলি বলে দাও, ঘুরায়া পেঁচায়া এত কিছু করার কিছু দরকার নাই ভাই, কারণ তোমার লেখার যে জায়গাটা কিন্তু সীমাবদ্ধ থাকবে। তারপর রয়েছে ভ্যারাইটি অফ ওয়ার্ডস, তুমি একই ওয়ার্ড একটা ওয়ার্ডে 5 বার ব্যবহার করেছো, 100 ওয়ার্ডের মধ্যে তুমি 5 বার একই ওয়ার্ড লিখেছো, তার মানে এই ওয়ার্ডটা দেখে স্যার কিন্তু ভাববে যে তুমি আসলে গতানুগতিক চিন্তাধারার অধিকারী, তোমার মধ্যে সৃজনশীলতা নেই। তার মানে তোমাকে ওয়ার্ডের ভ্যারাইটিটা তোমাকে জানতে হবে। তারপরে অ্যাভয়েড সেক্সিজম। সেক্সিজম বলতে আমরা অনেক সময় হি অথবা শি দিয়ে লিখি, কারণ তোমাকে জানতে হলো তোমার এমন কিছু একটা হকার সম্পর্কে তুমি হি শি দিয়ে লেখার কোনো দরকার নাই, তুমি দে দিয়ে লিখো। সো এখানে অ্যাভয়েড সেক্সিজম তোমাকে এটা জানতে হবে। তারপরে আনফরগেটেবল এন্ডিং, অর্থাৎ কি, যে এমন একটা শেষ করা যেটা আসলে ভোলা যায় না। তবে তুমি এমন একটা লাইন দিয়ে শেষ করে শেষ হয়েও হইল না শেষ, তার মানে এই বিষয়টা যদি তুমি করতে পারো তাহলে এই অ্যাট্রাকটিভ বিগিনিং আর আনফরগেটেবল এন্ডিং, সো এই দুইটা বিষয় মাথায় রাখবে। আর ভিতরের যে বিষয়গুলো বললাম সেগুলো সিম্পলি তুমি উপস্থাপন করতে পারলে তোমার প্যারাগ্রাফে তুমি সর্বোচ্চ নম্বরটি তুমি পেতে পারো। তার মানে আমি 3টা বিষয় আজকের ক্লাসে আলোচনা করলাম। প্রথম বিষয় প্যারাগ্রাফের স্ট্রাকচার, দ্বিতীয় বিষয় যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে, তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো থাকলে বেশি নম্বর পাওয়া যাবে। সো এই 3টা বিষয়ের সম্মিলনে তোমরা নিজেরা প্যারাগ্রাফ গুলো একটু রিভাইজ করতে পারো। প্যারাগ্রাফ মুখস্থ করার বিষয় না, প্যারাগ্রাফ নিজে বুঝে একটা নিজের আইডিয়াটা উপস্থাপন করার বিষয়। সো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করতে যেন ভুলো না। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।